আসসালামু আলাইকুম। কী অবস্থা তোমাদের সবার? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমরা আমাদের নবম দশম শ্রেণীর যেই চ্যাপ্টার 6 পড়াশোনা করতেছিলাম, অর্থাৎ মৌলের ধারণা এবং রাসায়নিক গণনা, যেটা সেইটারই আজকে ভেরি লাস্ট পার্টটা পড়বো, সেটা হচ্ছে পার্ট 4। এবং সো তোমাদেরকে আসলে আমরা এখানে থ্যাংক ইউ না, আমরা কি বলবো এখানে, WLC, তাই না? ওয়েলকাম। আচ্ছা, সো আমরা আজকে এই পার্টের মধ্যে যে অংশটা পড়বো সেটা হচ্ছে ভাই লিমিটিং বিক্রিয়ক, লিমিটিং রিঅ্যাক্ট্যান্ট। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা টপিক, ঠিক আছে? আমরা এই পার্টের মধ্যে মেইনলি একেই পড়বো। তারপরে এই লিমিটিং বিক্রিয়ক পড়ার সাথে সাথে আরেকটা জিনিস আমাদেরকে একটু পড়া লাগবে, সেটা হচ্ছে লিমিটিং বিক্রিয়কের সাথে আমি দেখাই, সেটা হইল তোমার ওই কই গেল, উৎপাদের শতকরা পরিমাণ, মানে পার্সেন্টেজ অফ ইল্ড নামে একটা জিনিস। একটা হচ্ছে লিমিটিং বিক্রিয়ক, এটা আমাদের একটা জিনিস পড়তে হবে মাস্ট। আর দুইটা হচ্ছে যে উৎপাদের বিশুদ্ধতা বা শতকরা পরিমাণ, মানে আমরা যতটুকু চিন্তা করি যে আসলে বাস্তবিক অর্থে উৎপাদ আসবে ততটুকু তো আসে না। উৎপাদের পার্সেন্টেজ অফ ইল্ড এটাকেই বলা হয়, মানে কতটুকু এক্স্যাক্টলি সেটা পাওয়া যাচ্ছে, ইল্ড, পার্সেন্টেজ অফ ইল্ড এমন একটা জিনিস। ওকে, চলো পড়াশোনা শুরু করি তাহলে। লিমিটিং রিয়েজেন্ট নামটা আশা করি তোমরা সবাই জানো, যদি নাও জেনে থাকো তাও নাম শুনে কি মনে হয় বলো তো? লিমিটিং রিয়েজেন্ট মানে কি বোঝাচ্ছে? লিমিটিং রিয়েজেন্ট মানে বোঝাচ্ছে আসলে সীমাবদ্ধ বিক্রিয়ক। এরকম না, লিমিট মানে তো এরকমই, সীমাবদ্ধ বিক্রিয়ক আসলে। তো লিমিটিং রিয়েজেন্টের একটা সিম্পল আমি সংজ্ঞা দিই, একটা জিনিস বুঝো। ধরো তোমার আমরা যে নাইট্রোজেন আর হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে যে অ্যামোনিয়া তৈরি করার হিসাব দেখছি না? ধরে নাও নাইট্রোজেনের সাথে অ্যামোনিয়া হাইড্রোজেন বিক্রিয়া করতেছে, দিয়ে আমার কি তৈরি করতেছে? অ্যামোনিয়া তৈরি করতেছে। ধরে নাও এই হচ্ছে আমাদের বিক্রিয়া। তো তুমি ধরো, মানে এই বিক্রিয়া অনুযায়ী না, আমি তোমাকে সিম্পলি বললাম যে ধরে নাও 1 গ্রাম নাইট্রোজেনের সাথে 3 গ্রাম হাইড্রোজেন বিক্রিয়া করে 2 গ্রাম অ্যামোনিয়া তৈরি করে। এই তো হচ্ছে মেন কথা, তাই না? সো 2 গ্রাম অ্যামোনিয়ার ভিতরে তো হাইড্রোজেনের যে ভরটুকু, ওটা তো আলটিমেটলি বাম দিকে যতটুকু, ডান দিকে ততটুকুই তো থাকে, তো ততটুকু তো থাকেই, ঠিক আছে? এটা আমার ভরের যে মাস ব্যালেন্স বা ভরের যে নিত্যতার সূত্র, সেটা সংরক্ষণ করে চলে। অবশ্যই সংরক্ষণ করে চলবেই। এটা রাসায়নিক বিক্রিয়া, ভরের সংরক্ষণশীলতার সূত্র অবশ্যই মানে মেনে চলবে। আচ্ছা, আমি যেটা তোমাকে বলছিলাম যে ধরে নাও 1 গ্রামের সাথে 3 গ্রাম বিক্রিয়া করছে, আমি এটা ধরো 2 গ্রাম নিছি, এটাও ধরো 3 গ্রাম নিলাম, তাহলে কি আমার 2 গ্রাম নাইট্রোজেনই বিক্রিয়া করবে? ঠিকভাবে বলো, বুঝছো আমি কোশ্চেনটা কি বলছি? ধরে নাও 1 গ্রামের সাথে 3 গ্রাম হাইড্রোজেন বিক্রিয়া করে, ধরে নাও। তো আমি নাইট্রোজেনের পরিমাণটা 1 গ্রাম না নিয়ে নিছি হচ্ছে 2 গ্রাম, হাইড্রোজেনের পরিমাণটা 3 গ্রামই নিছি। বলো তো নাইট্রোজেনের কি 2 গ্রামই বিক্রিয়া করবে? নিশ্চয়ই না। কি হবে তাহলে? নিশ্চয়ই 1 গ্রাম নাইট্রোজেন বিক্রিয়া করবে। এটা আমরা কই থেকে পাই? বিক্রিয়া থেকে পাই, বা বিক্রিয়ার স্টোইকোমেট্রি বা বিক্রিয়া অনুপাত থেকে পাই, বিক্রিয়ার চেহারা দেখে পাই। এবং বিক্রিয়ার চেহারাটা যেন তেন চেহারা হলে হবে না, অনেক সুন্দর চেহারা হইতে হবে। সুন্দর চেহারা বলতে কি বোঝানো হচ্ছে? বিক্রিয়াটা অবশ্যই মানে সমতাকৃত বিক্রিয়া হইতে হবে, মাস্ট বি। আচ্ছা, সমতাকৃত বিক্রিয়া থেকে আমরা যেটা পাচ্ছি সে অনুযায়ী আমরা যদি লক্ষ্য করি, এখানে যে আমার 2টা বিক্রিয়ক ছিল, তার ভিতরে যদি আমরা 2 গ্রাম নাইট্রোজেন এবং 3 গ্রাম হাইড্রোজেন নেই, তাহলে হাইড্রোজেনের 3 গ্রামই ব্যবহার হয়ে যাচ্ছে, কিন্তু নাইট্রোজেন ব্যবহার হচ্ছে 1 গ্রাম, এবং আরও 1 গ্রাম নাইট্রোজেন অবশিষ্ট থাকছে। এই কথাটার সাথে কি তুমি একমত নাকি একমত না? অবশ্যই একমত হওয়া উচিত যে হ্যাঁ ভাইয়া, হাইড্রোজেনের আসলে আরও 1 গ্রাম অবশিষ্ট থাকবে, তাই কি না? তো এই বিক্রিয়ায় 2 গ্রামই তো আমার সেমভাবে শেষ হয়ে গেল না। সেমভাবে শেষ হয়ে গেল কি না? একজন নিশ্চয়ই আগে শেষ হয়ে গেছে। কে আগে শেষ হয়ে গেছে? আমার এই বিক্রিয়া অনুযায়ী হাইড্রোজেনটা আগে শেষ হয়ে গেছিল। বিক্রিয়কের মধ্যে হাইড্রোজেনটা আগে শেষ হয়ে গেছিল না? তাহলে ওই হচ্ছে আমাদের লিমিটিং বিক্রিয়ক। ওরই আমরা অপর নাম বলতে পারি কি ভাইয়া? লিমিটিং বিক্রিয়ক। তাহলে এখানে যদি আমি নাইট্রোজেনটাকে আগে শেষ করানোর জন্য জিনিসপাতি নিতাম, তাহলে আমার নাইট্রোজেনটা আগে শেষ হতো, তখন আমার নাইট্রোজেন হয়তো লিমিটিং বিক্রিয়ক। দ্যাটস ওয়াই লিমিটিং বিক্রিয়ককে আমরা সংজ্ঞায়িত করবো এরকমভাবে, কোনো একটা রাসায়নিক বিক্রিয়ায় যে বিক্রিয়ক আগেই শেষ হয়ে যাবে, বা যে বিক্রিয়ক আগেই বিক্রিয়া সম্পূর্ণ করে, আগে বিক্রিয়া বলতে দ্রুত বিক্রিয়া সম্পূর্ণ করে এরকম কিন্তু না, যে বিক্রিয়ক বিক্রিয়া সম্পূর্ণ করে শেষ হয়ে যায়, সেটাকেই বলবো আমরা হচ্ছে লিমিটিং বিক্রিয়ক। একজন শেষ হয়ে যাচ্ছে আর একজন অবশিষ্ট থাকতেছে, তাই না? এমন। আর যদি এমন হইতো, ধরো এটা আমি 1 গ্রামই নিলাম, এটা আমি 3 গ্রাম নিলাম, 1 গ্রাম নিলাম, এটা 3 গ্রাম নিলাম, দিয়ে এরকমভাবে বিক্রিয়া করাইলাম। ধরে নাও, এটা কিন্তু ধরে নিতে বলতেছি আমরা, ধরে নাও এটা 1 গ্রাম নিলাম, এটা 3 গ্রামই নিলাম, দিয়ে বিক্রিয়াটা করাইলাম। এটা কিন্তু এই গ্রামের হিসাবটা কিন্তু এরকম না, আমি মোলের হিসাব করলে ঠিক আছে, বাট গ্রামের হিসাবে কিন্তু টোটালি আলাদা। এটা 28 গ্রাম, এটা 6 গ্রামের সাথে বিক্রিয়া করে, 6 গ্রামের সাথে। ওই জন্য আমি কিন্তু বারবার বলতেছি এটা তুমি ধরে নাও, ঠিক আছে? ধরে নিয়ে কনসেপ্টটাতে আমি যাচ্ছি, কারণ এটার মোলার আণবিক ভর কত? 28, এটার কত আছে এখানে? তাহলে 2 গুণিত 3 মানে কত? 6 গ্রামের সাথে বিক্রিয়া করে তারপরে তৈরি করতেছে এরকম। ওকে, সো বুঝা গেছে আমার কথা বা আমার কনসেপ্টটা? তো ধরে নাও যদি আমরা এমন বিক্রিয়া করতাম যে নাইট্রোজেন আমার শেষ হয়ে গেল, হাইড্রোজেন আমার শেষ হয়ে গেল, তাহলে এই বিক্রিয়ার লিমিটিং বিক্রিয়ক কে? কেউ না।
এই বিক্রিয়ায় তাহলে কোনো লিমিটিং বিক্রিয়ক নাই, দুইজনই যেহেতু শেষ হয়ে যাচ্ছে লিমিটিং বিক্রিয়ক নাই। অবশ্যই তাদের মোলের যে রেশিও, সে মোলের রেশিও অনুযায়ী যদি সেটা কম বেশি থাকে, মোলের রেশিও অনুযায়ী যদি মেনটেন করে চলে তাহলে তো সম্পূর্ণটাই বিক্রিয়ায় অংশগ্রহণ করে নিবে। যদি কম বেশি থাকে তাহলেই কেবলমাত্র একটা লিমিটিং বিক্রিয়ক খুঁজে পাওয়া সম্ভব। এবং লিমিটিং বিক্রিয়কটা কে হবে? বিক্রিয়া করে যে দ্রুত শেষ হয়ে যায়, ঠিক আছে, সেই হচ্ছে আমার লিমিটিং বিক্রিয়ক। তাহলে আমরা লিমিটিং বিক্রিয়কের সংজ্ঞাটা সংজ্ঞায়িত করতে পারি এরকমভাবে, মানে রাসায়নিক বিক্রিয়ায় হ্যাঁ, রাসায়নিক বিক্রিয়ায় যে বিক্রিয়ক বিক্রিয়া করে আগেই শেষ হয়ে যায়, বিক্রিয়া করে আগেই শেষ হয়ে যায়, সে হচ্ছে আমার কি? এই যে লিমিটিং বিক্রিয়ক। বুঝা গেছে আমার কথা? কনসেপ্টটা বুঝতে পারছো? সেই হচ্ছে আমার লিমিটিং বিক্রিয়ক। চলো আমরা যদি একে একটু দেখি। রাসায়নিক বিক্রিয়ায় যে সকল পদার্থ অংশগ্রহণ করে তাদেরকে বিক্রিয়ক বলে, জানি। যে সকল পদার্থ উৎপন্ন হয় তাদেরকে উৎপাদ বলে। রাসায়নিক বিক্রিয়ায় একাধিক বিক্রিয়ক থাকলে বিক্রিয়া সংগঠনের সবগুলো বিক্রিয়ক নিখুঁতভাবে সরবরাহ করা যায় না। নিখুঁতভাবে একেবারে পাই টু পাই সরবরাহ করা যায় না। ফলে দেখা যায় কোনো একটি বিক্রিয়ক বিক্রিয়া করে শেষ হয়ে যায় এবং অন্য একটি বিক্রিয়ক বিক্রিয়া শেষে কিছু পরিমাণ উদ্ধৃত থেকে যায় বা অবশিষ্ট থেকে যায় বা উপসংহার আকারে থেকে যায়, যাই বলো না কেন। তো আমাদের অবশিষ্ট থেকে যায় যারা, সে হচ্ছে আমাদের লিমিটিং বিক্রিয়ক না, বরঞ্চ যে আগে শেষ হয়ে যায় সেই হচ্ছে লিমিটিং বিক্রিয়ক। দেখো, রাসায়নিক বিক্রিয়ায় যে বিক্রিয়ক বিক্রিয়া করে শেষ হয়ে যায় সেই বিক্রিয়ককে লিমিটিং বিক্রিয়ক বলে। বুঝা গেছে লিমিটিং বিক্রিয়ক কাকে বলে? আমি এটা আগেও বললাম। রাসায়নিক বিক্রিয়ায় কোনো বিক্রিয়ক লিমিটিং বিক্রিয়ক হবে তার পরিমাণের উপর নির্ভর করে। কোন বিক্রিয়ক কতটুকু বিক্রিয়া করবে, কতটুকু অবশিষ্ট থাকবে এবং কতটুকু উৎপাদ তৈরি হবে ইত্যাদি বিষয় লিমিটিং বিক্রিয়কের পরিমাপ থেকে হিসাব করে বের করা যায় খুব সহজেই। ওকে, আমি কিন্তু তোমাকে এর আগের পার্টের মধ্যে একেবারে শেষে স্টোইকোমেট্রির একটা সুন্দর ফর্মুলা দেখাই দিয়েছিলাম, ঠিক আছে, যে আমরা মোল সংখ্যা দিয়ে কত সহজে স্টোইকোমেট্রিটা বের করতে পারি। তো ওইটা দিয়ে আবার লিমিটিং বিক্রিয়ক খুব সহজে বের করা যায়, ওটাও দেখাই দিব, ওটা শর্টকাট হিসেবে, বাট ইলাবোরেটলি আমাদেরকে ক্যালকুলেশন করতে হবে। দেখো, ম্যাগনেসিয়াম অণু এ কয়টা আছে এবং এটা হচ্ছে আমাদের অক্সিজেন অণু, এই যে এগুলা হচ্ছে আমাদের অক্সিজেন, এগুলা হচ্ছে অক্সিজেন অক্সিজেন অক্সিজেন। বিক্রিয়া শেষে দেখা যাচ্ছে ম্যাগনেসিয়াম অক্সিজেন তৈরি হয়েছে, ম্যাগনেসিয়াম অক্সিজেন তৈরি হয়েছে। অক্সিজেন দেখো সেপারেটলি আলাদা আলাদাভাবে অক্সিজেন আবার কিছু থেকেও গেছে। ম্যাগনেসিয়াম অক্সাইড তো বিক্রিয়া শেষে তৈরি হয়ই, আবার কিছু অক্সিজেন থেকে গেছে। তার মানে এখানে বিক্রিয়া করে শেষ হয়ে গেছে কে? অবশ্যই ম্যাগনেসিয়াম অণু শেষ হয়ে গেছে না? ম্যাগনেসিয়াম শেষ হয়েছে। ম্যাগনেসিয়ামের পরিমাণ এরকমভাবে ছিল যে ম্যাগনেসিয়াম শেষ হয়েছে বিক্রিয়া করে। ম্যাগনেসিয়াম যদি শেষ হয় তাহলে লিমিটিং বিক্রিয়ক কে হবে? ওই ম্যাগনেসিয়ামই হবে হচ্ছে আমাদের লিমিটিং বিক্রিয়ক। এই হবে হচ্ছে আমাদের ম্যাগনেসিয়াম, তাই কি না? অক্সিজেন আমাদের লিমিটিং বিক্রিয়ক হবে না। ডান, বুঝাই গেছে? আচ্ছা, এখানে ম্যাগনেসিয়াম আমাদের লিমিটিং বিক্রিয়ক। এই ওকে, এখন চলো উদাহরণ দেখবো আমরা। দেখো, 4টি ম্যাগনেসিয়াম ধাতব পরমাণুর সাথে মধ্যে 4টি অক্সিজেন অণু মিশ্রিত করা হলো, এখানে লিমিটিং বিক্রিয়ক কে হবে? খুবই কঠিন একটা কোশ্চেন। হ্যাঁ, চলো আমরা একটু বুঝি জিনিসটা। ম্যাগনেসিয়াম প্লাস অক্সিজেন, এটাকে 2 মোল দিয়ে দাও, দিয়ে আমাদের যে জিনিসটা তৈরি করে এরা সেটা কি তৈরি করবে আসলে বলো তো? 2 মোল ম্যাগনেসিয়াম অক্সাইড, এমন তৈরি করে না? 2 মোল ম্যাগনেসিয়াম অক্সাইড, ভেরি গুড। আমরা দেখতেছি এখানে এটা আসলে আমাদের কত মোল? 2 মোল ম্যাগনেসিয়াম পরমাণু, ঠিক আছে, 2 মোল ম্যাগনেসিয়াম পরমাণু। এখানে আমরা কত বলতে পারি? 1 মোল অক্সিজেন অণু, 1 মোল অক্সিজেন অণু। এখন আমাকে বলছে 4টি ম্যাগনেসিয়াম ধাতব পরমাণুর সাথে, এটা আমরা কয়টা নিছি আসলে ভাই? 4টা, ঠিক আছে। এটা কত নিছি? 4টি অক্সিজেন অণু। এটা আমরা কয়টা নিছি আসলে? এটাও আমরা 4টা অক্সিজেন অণু নিছি, 4টা অক্সিজেন অণু। তো তুমি যদি আসলে স্টোইকোমেট্রি দিয়ে বের করো কোনো সমস্যা নাই। দেখো 2 মোল না, মানে 2 × 6.02 × 10⁻23 এত মোল বিক্রিয়া করবে কতর সাথে? এর 1 মোলের সাথে, মানে 1 × 6.02 × 10⁻23 এতটি অক্সিজেন অণুর সাথে বিক্রিয়া করবে, এই না কথা? এতটি। এখন তাহলে আমরা যদি বের করতে যাই যে তাহলে 4টা অক্সিজেন মানে যে পরমাণু আসলে কয়টার সাথে বিক্রিয়া করে? 2টা বিক্রিয়া করে একটার সাথে, 2টা বিক্রিয়া করে একটার সাথে। 4টা বিক্রিয়া করবে আসলে কয়টার সাথে? 2টার সাথে। বুঝছো? 2 মোল বিক্রিয়া করে হচ্ছে 1 মোলের সাথে। ধরো তুমি যদি আসলে এরকমভাবে বের করো, দেখো আমি বলে দিই কীরকমভাবে তুমি এটা বের করবা। তুমি ডিরেক্ট বের করতে পারো, তারপরে হচ্ছে ঐকিক নিয়ম দিয়ে বের করতে পারো। ওইটা ঐকিক নিয়ম দিয়ে বের করলেও খুব সহজে হয়ে যায়। তুমি বলতে পারো 2 × 6.02 × 10⁻23। আমি যদি একেবারে লিখে করি, তুমি মুখে মুখেই করতে পারো এটা। এতটি ম্যাগনেসিয়াম পরমাণু বিক্রিয়া করে
6.02 ইন্টু 10⁻23 এতটি অক্সিজেন অণুর সাথে, তাই কি না? এটার সাথে কি একমত নাকি একমত না? এই যে এখান থেকে তো আমরা এটাই দেখতে পাই, আর এটা হচ্ছে আছে বা নিয়েছে, এটা হচ্ছে আছে বা নিয়েছে। আচ্ছা, তাহলে একটি অক্সিজেন পরমাণু কয়টার সাথে বিক্রিয়া করবে, এবং আমাদের কয়টা আছে? চারটা না? চারটা ম্যাগনেসিয়াম পরমাণু আছে না? চারটা ম্যাগনেসিয়াম পরমাণু বিক্রিয়া করবে 6.02 ইন্টু 10⁻23 ইন্টু হচ্ছে আমাদের 4 বাই হচ্ছে আমাদের কত বলো তো ভাইয়া? এই যেখানে যেটা 2 ইন্টু 6.02 ইন্টু 10⁻23 এতটি অক্সিজেন পরমাণুর সাথে। এই ক্যালকুলেশন যদি করো, এটা কাটে, হ্যাঁ, এই যে 2 আর 4 কাটলে কত থাকে? 2। তার মানে উত্তরটা হচ্ছে কত? 2টি অক্সিজেন পরমাণুর সাথে। এতটুকু কিন্তু তোমাকে লিখে করতে হবে। তাহলে এটা কত? 2টা অক্সিজেন পরমাণুর সাথে বিক্রিয়া করে। অক্সিজেন পরমাণু আমার ছিল কয়টা? 4টা রে ভাইয়া। অক্সিজেন পরমাণু ছিল কয়টা? 4টা অক্সিজেন পরমাণু ছিল। বিক্রিয়া করবে কয়টার সাথে? 2টার সাথে। তাহলে আরও 2টা কি থাকতেছে? অবশিষ্ট থাকতেছে। তার মানে আমরা বলতে পারি কি? তার মানে আমরা বলতে পারি অক্সিজেন পরমাণু অবশিষ্ট থাকে, অক্সিজেন অণু অবশিষ্ট থাকে কয়টা বলো তো? অক্সিজেন অণু অবশিষ্ট থাকে 2 অবশিষ্ট থাকে। তার মানে আমাদের লিমিটিং বিক্রিয়কটা আসলে কে? লিমিটিং বিক্রিয়কটা হচ্ছে আমাদের ভাই অবভিয়াসলি ম্যাগনেসিয়াম। লিমিটিং বিক্রিয়কটা অবশ্যই হচ্ছে আমাদেরকে ম্যাগনেসিয়াম। চোখ বন্ধ করে ম্যাগনেসিয়াম। দেখো এই ক্যালকুলেশনই করছে তারা, এতটি অণু সমাধান করছে। দেখো সমাধানটা তোমাকে বুঝাই। উপরের সমীকরণ থেকে আমরা দেখতে পাচ্ছি 2টি ম্যাগনেসিয়ামের ধাতব পরমাণুর সাথে অক্সিজেনের একটি অণু বিক্রিয়া করে, কাজে 4টির সাথে বিক্রিয়া করার জন্য প্রয়োজন 2টি অক্সিজেন অণু। একবারই করে দিছে, তাই 4টি অক্সিজেন অণু বিক্রিয়া করছে, কিন্তু অক্সিজেন মানে 4টা ম্যাগনেসিয়াম অণু বিক্রিয়া করতেছে, বাট পরমাণু বিক্রিয়া করতেছে, বাট অক্সিজেনের অণু বিক্রিয়া করছে কয়টা? মাত্র 2টা। বিক্রিয়া পাত্রে উদ্ধৃত পেয়ে যাচ্ছ আমরা 2টা অক্সিজেন অণু। রাসায়নিক বিক্রিয়ায় যে বিক্রিয়ক আগে শেষ হয়ে যায় তাকে যেহেতু লিমিটিং বিক্রিয়ক বলে, তাই শেষ হয়ে যাচ্ছে ম্যাগনেসিয়াম, তাই আমার লিমিটিং বিক্রিয়ক হবে হচ্ছে ম্যাগনেসিয়াম। এই যে দেখো এখানে বলে দিচ্ছে ম্যাগনেসিয়াম হবে হচ্ছে আমাদের লিমিটিং বিক্রিয়ক। যদি 70টি ম্যাগনেসিয়াম ধাতব পরমাণুর মধ্যে 30টি অক্সিজেন অণু মিশ্রিত করা হতো, তাহলে কোন বিক্রিয়কটি লিমিটিং বিক্রিয়ক হতো? সিম্পল, 70টি ধাতব পরমাণুর জন্য 30টি অক্সিজেন পরমাণু বিক্রিয়া 30টি অক্সিজেন অণু মিশ্রিত করা হয়েছে 70টি ধাতব পরমাণুর সাথে। আমরা জানি ম্যাগনেসিয়াম 2টা পরমাণু অক্সিজেনের একটা অণুর সাথে মিলিত হয়, তাহলে 70টা ম্যাগনেসিয়াম অণু মিলিত হওয়ার জন্য আমার দরকার কয়টা আসলে? 35টি অক্সিজেন অণু না? 35টি অক্সিজেন অণু, বাট এখানে আছে কয়টা ভাই বলো তো? 30টা অক্সিজেন অণু। বা তুমি এটা বিপরীতভাবেও নিতে পারো যে 30টি অক্সিজেন অণু, 30টি মানে একটা অক্সিজেন অণু মিলিত হয় 2টা ম্যাগনেসিয়াম পরমাণুর সাথে, তাহলে 30টি অক্সিজেন অণু মিলিত হবে কয়টার সাথে ভাই? মিলিত হবে 2 গুণিত 30টি ম্যাগনেসিয়ামের সাথে, এমন না? একটা অক্সিজেন অণু মিলিত হয় 2টার সাথে, 30টা কয়টার সাথে মিলিত হবে? 2 গুণিত 30, তার মানে হচ্ছে এটা বলতে পারি আমরা 60টি ম্যাগনেসিয়াম পরমাণুর সাথে। 60টি ম্যাগনেসিয়াম পরমাণুর সাথে। তো 60টি পরমাণুর ভিতরে আমার তো আছেই 70টা, তাহলে 60টার সাথে মিলিত হলে আরও আমার 10টা, মানে 70 মাইনাস হচ্ছে আমাদের 60, মানে হচ্ছে আরও 10টি ম্যাগনেসিয়াম, 10টি আমাদের ম্যাগনেসিয়াম কি পরমাণু অবশিষ্ট। তার মানে আমাদের এখানে লিমিটিং বিক্রিয়ক কে? আগে কে শেষ হয়ে যাচ্ছে বলো তো ভাইয়া? অক্সিজেন না? তার মানে অক্সিজেন হচ্ছে আমাদের লিমিটিং বিক্রিয়ক। অক্সিজেন হচ্ছে আমাদের লিমিটিং বিক্রিয়ক। দেখো 30টি অক্সিজেন অণু অক্সিজেন বিক্রিয়ার জন্য কম দেওয়া আছে, কাজেই এক্ষেত্রে অক্সিজেন হচ্ছে আমাদের লিমিটিং বিক্রিয়ক। ক্লিয়ার? ডান। দেখো কি বলে, 5 গ্রাম, গ্রামের হিসাবে আছে আবার, এতক্ষণ টিতে ছিলাম। 5 গ্রাম হাইড্রোজেন গ্যাসের মধ্যে 75 গ্রাম ক্লোরিন গ্যাস চালনা করা হলো। এখানে কোনটি বিক্রিয়কটি লিমিটিং বিক্রিয়ক হিসেবে বিক্রিয়া শেষে কোন বিক্রিয়ক কতটুকু উদ্ধৃত থাকবে বা অবশিষ্ট থাকবে সেটাও বের করতে বলছে। আচ্ছা, যদি এই কোশ্চেনের উত্তরটা আমরা করি, খুবই সহজ অ্যাকচুয়ালি। চলো এই কোশ্চেনের উত্তরটা যদি আমি নিজে করে দিই তোমাকে, তাহলে বুঝতে পারবা। দেখো H2 হাইড্রোজেন প্লাস হচ্ছে Cl2 বিক্রিয়া করতেছি আমরা প্রথমে, হ্যাঁ, মানে হাইড্রোজেন আর ক্লোরিন বিক্রিয়া করে কি হবে সেটা তো তোমাকে ফার্স্ট অফ অল করতে হবে। 2 মোল HCl। আচ্ছা, সো এখানে যদি তুমি আসলে এটা আসলে কত মোল? 1 মোল বিক্রিয়া করতেছে। ভর কত গ্রাম আসলে বলো তো ভাই? এটা হচ্ছে 2 গ্রাম। এটা কত গ্রাম? 35.5 গুণিত 2 মানে হচ্ছে আমাদের 71 গ্রাম। তারপর এটা তৈরি হবে কত আসলে? সেম 2 আর 73 গ্রাম, তাহলে তৈরি হবে 2 গুণিত 36.5 বা 73 গ্রাম, এটুকুই তৈরি হবে। এটা তো একটা ফিক্সড। ওকে, এখন তোমাকে এখান থেকে বলতেছে যে 5 গ্রাম হাইড্রোজেন গ্যাসের মধ্যে 75 গ্রাম আমরা ক্লোরিন রাখছি। তাহলে আমরা যেটাকে রাখছি সেটা দেখি, 5 গ্রামের ভিতরে 75 গ্রাম রাখতেছি।
75 গ্রাম রাখতেছি, তাহলে কোনটা অবশিষ্ট থাকবে কতটুকু, কোনটা কতটুকু তৈরি হবে সবই বের করা যায় এখান থেকে। এটা কিন্তু মানে কোশ্চিন অনুযায়ী। তাহলে তুমি দেখো ভাইয়া 2 গ্রামের জন্য যদি আমার 71 লাগে, 5 গ্রামের জন্য আরও অনেক বেশি লাগতো না? অনেক বেশি লাগতো, কিন্তু অতগুলা কিন্তু নাই, অতগুলা কিন্তু নাই। তাহলে আমরা চোখের দেখাতেই বুঝতে পারছি আমাদের এই 75 গ্রামের 75 গ্রামই কাইন্ড অফ বিক্রিয়া করে ফেলবে। তাহলে যেটা আমার মানে যেটা আমার হচ্ছে যে বেশি আছে সেটাকে বের করার জন্য বিক্রিয়া করব, 75 গ্রামই বের করে ফেলবে। আমি একটা ঐকিক নিয়ম টান দিব যেন আমার উত্তরটা বের হয়ে চলে আসে। তোমাকে প্রথমে ভিজুয়ালি এই জিনিসটা বুঝতে হবে যে আমার কোনটা লিমিটিং বিক্রিয়ক হইতে পারে। দেখো আমি যেটা বললাম 2 গ্রামের জন্য 71 লাগে, তাহলে 4 গ্রামের জন্য তো ডাবল 71 দুগুণা কিছু লাগতো, এখানে তো 5 গ্রাম আছে, সেখানে 75 আছে মাত্র, তার মানে তো ওই লিমিটিং বিক্রিয়ক হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে। কার? এর, এবং এই হবে, দেখো ক্লোরিনই হবে। তো আমরা যদি এটা এরকমভাবে উঠাই বিক্রিয়াটাকে এরকমভাবে নিয়ে যাই, এরকমভাবে যদি নিয়ে যাই যে আমাদের 71 গ্রাম ক্লোরিন বিক্রিয়া করে কত গ্রাম ভাইয়া? 2 গ্রাম হাইড্রোজেন এর সাথে। 1 গ্রাম ক্লোরিন বিক্রিয়া করবে কত গ্রামের সাথে? এবং আমাদের আছে কত কোশ্চিনে? 75 গ্রাম। 75 গ্রাম ক্লোরিন বিক্রিয়া করে 2 গুণিত 75 বাই হচ্ছে আমাদের 71 গ্রাম হাইড্রোজেন এর সাথে। এটা কত হয় আসলে? চলো দেখে ফেলি। যদি থাকে এরকম তাহলে আমরা এটাকে ব্যবহার করতে পারি হচ্ছে 2 গুণিত 75, 2 গুণ 75 150 ভাগ হচ্ছে আমাদের 71, মানে হচ্ছে দেখো 2.112 গ্রাম হাইড্রোজেন এর সাথে। তাহলে বুঝতেছো হাইড্রোজেন আমার ছিল কত গ্রাম? 5 গ্রাম ছিল। তার মানে হাইড্রোজেনই অবশিষ্ট থাকতেছে না আমার। তার মানে আমরা বলতে পারি যে হাইড্রোজেন অবশিষ্ট থাকে, দেখো হাইড্রোজেন অবশিষ্ট থাকে, হাইড্রোজেন কতটুকু অবশিষ্ট থাকবে আমাদের? 5 মাইনাস 2.112, তাহলে আমরা এটা করব -5 দিব, তাহলে এটা কত থাকে? 2.88 গ্রাম, 887 গ্রাম হাইড্রোজেন অবশিষ্ট থাকে। তাহলে আমাদের লিমিটিং বিক্রিয়কটাকে, লিমিটিং বিক্রিয়ক অবশ্যই হচ্ছে আমাদের ক্লোরিন গ্যাস। এটাই আমাদের লিমিটিং বিক্রিয়ক না? বলো এই যে পিচ্ছি জিনিসটুকু কি বোঝা গেছে? সিম্পল। আমি কিন্তু এককিক নিয়মে করলাম, তুমি যদি উল্টা দিয়ে করতা যে 2 গ্রামের জন্য বিক্রিয়া করবে 71 গ্রাম, একের জন্য কত, এবং এখানে ছিল 5 গ্রাম, 5 গ্রামের জন্য বিক্রিয়া করবে কত, তুমি দেখতে পাইতা 5 গ্রামের জন্য বিক্রিয়া করতো অনেকগুলা ক্লোরিন, যেখানে ক্লোরিন অতগুলা নাই। তখন তোমাকে আবার এটা উল্টায়া বিক্রিয়া করে নিয়ে আসতে হতো, আবার কিন্তু উল্টায়া নিয়ে আসতে হতো না, আবার উল্টায় নিয়ে আসতে হতো। তো এটাই এখানে করে দেওয়া আছে, বুঝছো, 5 গ্রাম হাইড্রোজেনের সাথে। তাহলে এখানে দেখো এটার বিক্রিয়া করে উত্তরটা কত পাইছে? 100, এই যে দেখো যেটা বলছিলাম 177.5 গ্রাম ক্লোরিন লাগতো, কিন্তু অতগুলা নাই, তাই 75 গ্রাম ক্লোরিনের সাথে ক্লোরিনের পরিমাণ কম দেওয়া হয়েছে। এক্ষেত্রে ক্লোরিনই হবে হচ্ছে লিমিটিং বিক্রিয়ক। 5 গ্রাম হাইড্রোজেন যদি বিক্রিয়া করতো তাহলে তোমার 177.5 গ্রাম ক্লোরিন লাগতো। অতগুলো কি দেওয়া আছে? না, 75 গ্রাম দেওয়া আছে মাত্র। ওকে, সো এই হচ্ছে এখানকার উত্তর। আমি বললাম না এটা আমরা খুব সহজেই এমসিকিউ এর জন্য এটা খুব সহজেই ক্যালকুলেশন করে ফেলতে পারি। চলো আগের যে ম্যাথটা আছে না ওটাকে আমি যদি তোমাকে দেখাই, এই যে এটা একটু ভালো করে বুঝো। ধরো এ মোল এ বিক্রিয়া করতেছে প্লাস বি মোল বি বিক্রিয়া করতেছে, দিয়ে একটা প্রোডাক্ট তৈরি করতেছে, সেই প্রোডাক্টটা হচ্ছে তোমার পি মোল পি তৈরি হচ্ছে ধরে নাও। তো তোমাকে মাথায় রাখতে হবে যে জিনিসটা, সেটা হচ্ছে যে তোমাকে ক্যালকুলেশন করতে হবে হচ্ছে এন অফ এ বাই হচ্ছে এ, এখানে ক্যালকুলেশন করতে হবে হচ্ছে এন অফ বি বাই হচ্ছে তোমার বি। হ্যাঁ, তো যেটা বড় হবে এই ক্যালকুলেশনটা করবা তুমি। ইফ এটা যদি বড় হয়, দেখো কে বড় হয়েছে, যে বড় হবে এই ক্যালকুলেশনটুকুর ভ্যালু বের করবো আমরা। যে বড় হবে সে অবশিষ্ট থাকবে, সিম্পলি যে বড় হবে, এই বড় হলে যেহেতু এখানে দেখাচ্ছে যে বি বড় হয়েছে, যে বড় হবে সে অবশিষ্ট থাকবে। তার মানে এখানে এই বিক্রিয়া অনুযায়ী আমরা বলতে পারি কি বি, এই বিক্রিয়া অনুযায়ী আসলে বি অবশিষ্ট থাকবে, যেহেতু বি বড় হয়েছে অবশিষ্ট থাকবে। এবং যে অবশিষ্ট থাকতেছে তার বিপরীত জনই নিশ্চয়ই হচ্ছে আমার লিমিটিং বিক্রিয়ক, তার মানে এ লিমিটিং বিক্রিয়ক। এখন তুমি বলতে পারো ভাই এটা কেমনি কী করলেন, বুঝলাম না। লিমিটিং বিক্রিয়ক দেখো বুঝাইতেছি, লিমিটিং বিক্রিয়ক। এখন তুমি বলো আমাদের যে বিক্রিয়াটা সেটা কি ছিল? H2 প্লাস Cl2 দিয়ে প্রোডাক্ট একটা তৈরি হচ্ছে। আমাকে তো লিমিটিং বিক্রিয়ক খালি বের করতে বলছে, ধরো 2HCl তৈরি করতে, 2HCl। তাহলে এই বিক্রিয়ার স্টোইকিওমেট্রিতে আমরা এই যে এ আকারে যদি লিখি তাহলে কি লিখতে পারি? এন অফ
এন অফ এইচ টু বাই লিখবো হচ্ছে ভাই 1, আর এখানে লিখবো এন অফ সিএল টু বাই লিখবো হচ্ছে 1, যেহেতু তাদের সামনের সংখ্যা হচ্ছে 1, এখানে দেখো তো হাইড্রোজেনের সামনে কত 1, ক্লোরিনের সামনে কত 1। হাইড্রোজেনের এইটা কেমনে বের করব, কি বলে যে হাইড্রোজেনের তার যে মোল সংখ্যা সেটা কেমনে বের করব, ওখানে তো আমাকে দিয়েই রাখছে যে সেটা আমার কত গ্রাম আছে কোশ্চিনে, কত গ্রাম বলো তো, কোশ্চিনে যেটা দেওয়া আছে সেটা 5 গ্রাম, আর ক্লোরিন আছে কত গ্রাম ভাই, ক্লোরিন দেওয়া আছে হচ্ছে কোশ্চিনে 75 গ্রাম। ওকে, তাহলে আমরা যদি এটা করি তাহলে আমরা করবো হচ্ছে 5 গ্রাম বাই তার আণবিক ভর, নিজের আণবিক ভরটা কত বলো, হাইড্রোজেনেরটা হচ্ছে 2 যেহেতু H2 বাই হচ্ছে 1, আর এখানে কত 75 বাই হচ্ছে কত হবে এটা 35.5। তাহলে এটার ক্যালকুলেশনটা কত হয় ভাই 2.5, হ্যাঁ 2.5, আর এটার ক্যালকুলেশনটা কত হচ্ছে 75 গ্রাম আছে, এটা হচ্ছে তাহলে 75 ভাগ হচ্ছে আমরা 35.5, তাহলে এটা কত থাকে 2.11। তাহলে মানে কে বড় ভাইয়া, অবভিয়াসলি আমরা দেখতে পাচ্ছি না যে বড় আমাদের, কে বড়, আমরা দেখতে পাচ্ছি যে এই সংখ্যাটা হচ্ছে আমাদের বড় 2.5, যেটা এটা অবশ্যই বড়, যে বড় সে অবশিষ্ট থাকবে। কে বড় হয়েছে, হাইড্রোজেন বড় হয়েছে। দেখো তো আমার কোশ্চিন অনুযায়ী কি হাইড্রোজেনটাই অবশিষ্ট না, হাইড্রোজেনটা অবশিষ্ট না, হাইড্রোজেনটা অবশিষ্ট। আচ্ছা, তার মানে কে লিমিটিং বিক্রিয়ক, লিমিটিং বিক্রিয়ক হচ্ছে ক্লোরিন। তার মানে ক্লোরিন সম্পূর্ণ বিক্রিয়া করতেছে, অবশ্যই ক্লোরিন সম্পূর্ণ বিক্রিয়া করতেছে। এবার যদি আমরা ধরে নিই ক্লোরিন যেহেতু সম্পূর্ণ বিক্রিয়া করতেছে, তাহলে ক্লোরিনের পার্সেন্টেজ দিয়ে আমরা হচ্ছে হাইড্রোজেন কতটুকু বিক্রিয়া করছে সেটা বের করব। এটা কিন্তু অলরেডি আমরা ঐকিক নিয়ম দিয়ে বের করছিলাম, বাট তারপর আমরা হচ্ছে আমাদের যে স্টোইকোমেট্রির নিয়মটা জানি সেটা দিয়ে বের করব, তাও কোনো ব্যাপার না, খুবই সহজ। দেখো কেমনে আমরা কি করতে পারি, এন অফ হাইড্রোজেন বাই হচ্ছে 1 ইজ ইকুয়ালস টু আমরা বলতে পারি এন অফ ক্লোরিন বাই হচ্ছে কত 1, স্টোইকোমেট্রি তো এরকম সমান বলতে পারি না, হাইড্রোজেন কতটুকু বিক্রিয়া করবে তো আমরা সেটাই তো বের করবো। হাইড্রোজেন বাই হচ্ছে 2 বাই হচ্ছে 1 ইজ ইকুয়ালস টু ক্লোরিনের কত গ্রাম বিক্রিয়া করে ফেলতেছে, 75 গ্রামই বিক্রিয়া করে ফেলতেছে, বাই হচ্ছে কত 35.5। এই তাহলে এটাই হবে তার উত্তর। তাহলে ডাব্লিউ এর পরিমাণটা কত হচ্ছে আসলে 2 গুণিত ক্লোরিনের তো 35.5 না বাবা, ক্লোরিনটা Cl2 না, মানে কত রে বাবা, ধুরু ভুলভাল করি, কত হবে এটা বলো তো 71 হবে না, ক্লোরিন Cl2 এর ভর তো দিতে হবে, তাহলে 71 হলে তো এটা তো ছোট, ঠিক আছে এটা তো এমনি অনেক ছোট হয়ে যাবে, তাহলে সেটা যদি করি আমরা তাহলে বলতে হচ্ছে 75 ভাগ হচ্ছে আসলে 71, তাহলে এটা কত 1.05 1.05 এমন। আচ্ছা, তাহলে এখানে আমার কত করবো আমি, এটা তো আমার হচ্ছে 71 আসলে ভাই, এখানে কত 71 গ্রাম, তাহলে আমরা বলতে পারি হচ্ছে 2 গুণিত 75 বাই হচ্ছে 71, এই ক্যালকুলেশন করো কত আসে 1.05 ইন্টু হচ্ছে, ক্যালকুলেশন যদি করে নাও তাহলে থাকে হচ্ছে গুণ 2, তাহলে 2.112 গ্রাম। দেখো তো এটাই আসছিল না আমাদের 2.112 গ্রাম, এই যে 2.112 গ্রাম চলে আসছে, কতটুকু বিক্রিয়া করবে, তাহলে কতটুকু অবশিষ্ট থাকতেছে 5 গ্রাম থেকে এই যে 2.112 গ্রাম বের করে দাও, তাহলে অতটুকু অবশিষ্ট থাকতেছে। এখন যদি তুমি চাও যে ভাইয়া কতটুকু হচ্ছে আমার তৈরি করবে, কি বলে যে HCl তৈরি করবে, সেটা বের করবো, তাও হবে, কোনো সমস্যা নাই, ওটা আরও সহজ। ওটা তুমি হচ্ছে যে কোনোটার সাথে মিল রেখে বিক্রিয়া করতে পারো, এন অফ ক্লোরিন 2 বাই হচ্ছে 1 ইজ ইকুয়ালস টু এন অফ H2 বাই হচ্ছে তোমার 1 ইজ ইকুয়ালস টু এন অফ HCl বাই কত হবে বলো তো ভাইয়া 2 না, এই বিক্রিয়া সমতাকরণ করো তো দেখি, এটাতে কত আছে 2 না, 2 বাই হবে হচ্ছে 2। তাহলে তুমি হাইড্রোজেনটা দিয়েও ব্যবহার করে এটার উত্তর বের করতে পারো, এখানে W/M বসাবা, এখানে W এর মানটা আননোন রাখবা যে কতটুকু তৈরি হবে সেটা, HCl এর ভর কত 36.5, হাইড্রোজেনের ভর কত, হাইড্রোজেনের ভর হচ্ছে যতটুকু ব্যবহার হয়েছে 2.112 গ্রাম ব্যবহার হয়েছে, আর তার আণবিক ভর হচ্ছে 2, অথবা ক্লোরিনটা যদি ব্যবহার করো তাহলে হচ্ছে সে 75 গ্রাম ব্যবহার হয়েছে এবং তার আণবিক ভর কত 71, ওটা দিয়ে তুমি যদি এই HCl এর পরিমাণটাও বের করে ফেলতে পারবা। ওকে, ঐকিক নিয়ম দিয়েও পারবা, আবার যদি চাও যে না ভাই আমি এমনি বের করবো তাও পারবা, টোটালি আপ টু ইউ। চলো নিজে করতে বলছে একটা কিছু, উপরের উদাহরণে কতটুকু হাইড্রোজেন অবশিষ্ট থাকে বের করো, করে ফেলছি আগেই করে ফেলছি, বলার আগে করা শেষ, ডান। সো এই রিলেটেড যত প্রবলেম আছে এবার তোমরা হচ্ছে নিজে সলভ করবা, ঐকিক নিয়ম দিয়েও করতে পারবা। আর আমি তোমাদেরকে যে নিয়মটা হচ্ছে এরকমভাবে শিখালাম, এটা কিন্তু অনলি ফর MCQ, কজ ইউর টিচার্স আর নট অ্যালাউইং দিস ফর ইউর অ্যান্সার শিট, ঠিক আছে, যে তোমাদের এই অনলি ফর MCQ, অথবা তুমি বলতে পারো যে তুমি তোমার পরীক্ষা হলে উত্তর ঠিক হয়েছে কিনা এটা চেক করতে পারো, ঠিক আছে। ওকে, এবার আমাদেরকে যেতে হবে এই যে আরেকটা পার্টের কথা বললাম সেই পার্টটার ভিতরে, যে উৎপাদের শতকরা পরিমাণ হিসাব, পার্সেন্টেজ অফ ইল্ড।
এই পার্সেন্টেজ অফ ইলটা কেন আসতেছে? কারণ বিক্রিয়ক তুমি যাই ব্যবহার করো না কেন, যত অ্যানালিটিক্যাল দ্রব্যই ব্যবহার করো না কেন, আলটিমেটলি উৎপাদেও ঠিক ততটুকু পরিমাণে পাওয়া আসলে সম্ভব না। দেখা যায় কোনো না কোনোভাবে কিছুটা ইমপিউরিটিসের জন্য, তারপরে কিছুটা তোমার প্রসেসের জন্য, কিছুটা হচ্ছে তার পরিবেশের জন্য, কিছুটা হচ্ছে তুমি যে ইকুইপমেন্ট ব্যবহার করছো সেটার জন্য, কোনো না কোনোভাবে তোমার লস হবেই। কখনোই বেশি পাবা না, বেশি পাইলেও বরঞ্চ হচ্ছে কীরকম পাবা, মানে ভেজালযুক্ত বেশি পাবা। কিন্তু তুমি আলটিমেটলি আসলে যেটা পাবা সেটা হচ্ছে কেমন হবে দেখবা, কমই হবে। সো এই যে কম যেটা হচ্ছে সেই কমের পরিমাণটাকে আমরা দেখব। দেখো, রাসায়নিক বিক্রিয়ায় ব্যবহৃত বিক্রিয়ক সবসময় 100% বিশুদ্ধ হয় না। যে বিক্রিয়ক সবচেয়ে বেশি বিশুদ্ধ তাকে অ্যানালার বা অ্যানালার গ্রেড পদার্থ বলা হয়। বললাম না, অ্যানালিটিক্যাল পদার্থ যাই ব্যবহার করো না কেন। তাহলে অ্যানালার এই কোশ্চেনটা কিন্তু প্রায় হচ্ছে আমাদের কিসে আছে বলো তো, অ্যানালার বা অ্যানালার গ্রেড। এটা কিন্তু প্রায় একটা ক নাম্বারের কোয়েশ্চেন আসে, অ্যানালার গ্রেড। এটা কি, যেটা হচ্ছে 100% বিশুদ্ধ পদার্থকে বলা হয় এরকম। 100% বিশুদ্ধ বা সব থেকে বেশি বিশুদ্ধ। সব থেকে বেশি বিশুদ্ধ কত হতে পারে? 100% বেশি হইতে পারে। 100% বিশুদ্ধ, 100% পিওর পদার্থ। ওকে, আচ্ছা চলো, যদি কোনো পদার্থকে 99% বিশুদ্ধ করা যায় এবং সেক্ষেত্রে আরও বেশি বিশুদ্ধ করা সম্ভব না হয়, তখন এই 99% বিশুদ্ধ পদার্থ থেকে অ্যানালার বলে। মানে তাকে যদি আর বেশি করা না যায় সাধারণত, তখন তাকেই বলবো, মানে সর্বোচ্চ বিশুদ্ধ পদার্থ বলা হয় এটাকে, ঠিক আছে? তাহলে এটা খালি এরকমই না, বা কি বলতে পারো, সর্বোচ্চ বিশুদ্ধ পদার্থ। ওকে, যতটুকু সর্বোচ্চ কতটুকু করা যায়, সর্বোচ্চ বিশুদ্ধ পদার্থ, সর্বোচ্চ বিশুদ্ধ পদার্থ। আচ্ছা, আসো এরপরে কি বলে এটাকে, সর্বোচ্চ বিশুদ্ধ পদার্থ। কোনো অবিশুদ্ধ পদার্থকে বিশুদ্ধ করার জন্য কেলাসন, পাতন, আংশিক পাতন, ক্রোমাটোগ্রাফি ইত্যাদি পদ্ধতি ব্যবহার করা হয়। এগুলো হচ্ছে প্রত্যেকটা আণবিক স্তরে বা আমরা বলতে পারি হচ্ছে মলিকুলার স্টেজে পৃথকীকরণ পদ্ধতি। এই বিশুদ্ধকরণ পদ্ধতি তোমরা পরবর্তী শ্রেণীতে জানতে পারবা, স্যারের মতন, জাফর ইকবাল স্যারের মতন। পরবর্তী শ্রেণীতে না, পরবর্তী শ্রেণীতে বলতে আসলে 11-12 জানতে পারবা, এবং তার আগে আসলে হবে না এগুলা। আচ্ছা, এক বা একাধিক বিশুদ্ধকরণ পদ্ধতি প্রয়োগ করেও অনেক পদার্থকে 100% বিশুদ্ধ করা যায় না। বিক্রিয়ক 100% বিশুদ্ধ না হলে লিমিটিং বিক্রিয়ক থেকে হিসাব করে যে পরিমাণ উৎপাদ হওয়ার কথা রাসায়নিক বিক্রিয়ায়, তার থেকে প্র্যাকটিক্যাল লাইফে তুমি অবশ্যই তার থেকে কম পরিমাণ কি পাবা, উৎপাদ পাবা। তার মানে অবভিয়াসলি তোমার যে মানে প্র্যাকটিক্যালে বা তোমার হচ্ছে কি বলবো, মানে রিয়েল লাইফে পাওয়া পরিমাণটা অবশ্যই কম হবে তোমার রিল লাইফের থেকে বা তোমার ভাবনার লাইফের থেকে। অবশ্যই এটা কম হবে কি, মানে তোমার হচ্ছে যে তাত্ত্বিকভাবে প্রাপ্ত পরিমাণের থেকে। বোঝা গেছে এই কথাটা? রিয়েল লাইফে পাওয়া যে পরিমাণ সেটা অবশ্যই কম হবে, কার তুলনায়? তাত্ত্বিকভাবে পাওয়ার পরিমাণের থেকে। সো পার্সেন্টেজ অফ ইলটা হচ্ছে এর একটা শতকরা পরিমাণ। শতকরা পরিমাণটা হচ্ছে এরকম যে পার্সেন্টেজ অফ ইল্ড বা উৎপাদের শতকরা পরিমাণ। হ্যাঁ, উৎপাদের শতকরা পরিমাণটা তাহলে কি করব আমরা, উৎপাদের শতকরা পরিমাণ, এটাকে আমরা এরকমভাবে করি যে তোমার হচ্ছে যে রিয়েল লাইফে পাওয়া মানে হচ্ছে আসলেই প্রকৃতভাবে মানে রিয়েল লাইফে প্রকৃতভাবে পাওয়া উৎপাদ ভর বাই হচ্ছে তোমার বিক্রিয়ায় প্রাপ্ত উৎপাদের ভর, বিক্রিয়ায় প্রাপ্ত উৎপাদ ভর ইন্টু কত ভাইয়া, 100%। ডান, এইটাই ক্লিয়ার। বিক্রিয়ায় প্রকৃতভাবে প্রাপ্ত উৎপাদের ভর বা এই রাসায়নিক বিক্রিয়ায় প্রাপ্ত হিসাবকৃত উৎপাদের পরিমাণ ইন্টু 100%। এই যে দেখো 100, এটাকে পার্সেন্টেজ আকারে প্রকাশ করা হয়। এটাই হচ্ছে তোমার পার্সেন্টেজ অফ ইল্ড। খুবই সহজ জিনিস, মানে একবার দেখলেই তুমি পারবা। চলো দেখাই। 2 গ্রাম ম্যাগনেসিয়াম ধাতু প্রয়োজনীয় পরিমাণ অক্সিজেনের সাথে বিক্রিয়া করে 3.25 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন হয়। উৎপাদের শতকরা পরিমাণ কত? তার মানে 2 গ্রাম ম্যাগনেসিয়াম ধাতু থেকে তুমি 3.25 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড পাইলা, বুঝছো? বাট বিক্রিয়াগতভাবে যদি তুমি দেখো তাহলে এর থেকে কিন্তু বেশি পাওয়া উচিত ছিল। তুমি পাইছো কত? তুমি পাইছো হচ্ছে 3.25, বাট তোমার আসলে পাওয়া উচিত কত চলো সেটা দেখি। ম্যাগনেসিয়াম প্লাস অক্সিজেন যদি বিক্রিয়া করে তাহলে বিক্রিয়া থেকে তোমার আসলে পাওয়া উচিত হচ্ছে, চলো দেখি, 2 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড। সো আমি যদি একেবারে হিসাবটা এরকমভাবে করি, যেহেতু অনেকবার করে বলছি মোলের হিসাব তাহলে আর দরকার নাই। 32 গ্রাম, এটা হচ্ছে 2 গুণিত 24 প্লাস হচ্ছে 2 গুণিত 40 এমন। তো তাহলে তুমি দেখো 2 গুণিত 24 মানে তুমি বলতে পারো 48 গ্রাম ম্যাগনেসিয়াম থেকে
ঐকিক নিয়মে করতেছি, MgO বা ম্যাগনেসিয়াম অক্সাইড পাওয়া যায় কতটুকু তোমার আসলে তত্ত্বীয়ভাবে পাওয়া উচিত সেটা বের করতে হবে তোমাকে, কারণ তুমি এক্স্যাক্টলি কত পাইছো 3.25, ওটা দিয়ে দিছে বিক্রিয়া করে। পাওয়া যায় কত 80 গ্রাম। তাহলে 1 গ্রাম থেকে কত পাওয়া যায়, আর 2 গ্রাম তুমি ব্যবহার করছো, 2 গ্রাম থেকে কত পাওয়া যায়, তাহলে 2 গুণিত 2 গুণিত 40, মানে যে 80 গুণিত 2 বলতে পারো, আর এটা হচ্ছে 2 গুণিত হচ্ছে ভাই 24। তাহলে এই কাটো, 2 2 কাটে, এটা কাটলে হচ্ছে 12 থাকে, এটা যদি কাটো তাহলে এখানে থাকে হচ্ছে ভাই 3, এটা থাকে হচ্ছে ভাই 10। তাহলে তুমি এখানে পাও হচ্ছে 3.333, মানে 3.33 গ্রাম, এরকমভাবে চলতে থাকবে। মানে তোমার রিয়েল লাইফে না আসলে, মানে তাত্ত্বিকভাবে, বা তুমি যে ম্যাগনেসিয়াম বা অক্সিজেন যে ব্যবহার করছো এগুলো যদি সব একেবারে 100% বিশুদ্ধ হতো তাহলে তোমার পাওয়া উচিত ছিল 3.33 গ্রাম। বাট তুমি আসলে পাইছো আসলে কত, আসলে পাইছো হচ্ছে পার্সেন্টেজ অফ ইল্ড বা উৎপাদের শতকরা পরিমাণ যেটা, সেটা হচ্ছে আসলে তুমি পাইছো কত ভাই 3.25। এটা কিন্তু কোশ্চেনে বলে দিছে, এটা তুমি বলতেছি না। আর তোমার আসলে পাওয়া উচিত ছিল কত 3.33 ইন্টু 100%। এটা সবসময় দেখবা যে তোমার যেটা পাওয়া সেটার পরিমাণ মাস্ট কম হইতেই হবে। তাহলে এই ক্যালকুলেশন যদি আমরা করে ফেলি তাহলে সেটা হয়ে গেল। দেখো তুমি পাইছো হচ্ছে 3.25 গ্রাম, বাট তোমার পাওয়া উচিত ছিল আসলে কত 3.33 গ্রাম। তাহলে এই ক্যালকুলেশন যদি করো তাহলে এটা পেয়ে যাওয়া যায় হচ্ছে 97.6। তাহলে এটা থাকে হচ্ছে, তার মানে বিশুদ্ধতা হচ্ছে 97.6%। এখন এখানে ইম্পিউরিটিস কত, 100 থেকে এটা বাদ দাও, তাহলে 100 থেকে বাদ দিলে থাকে 2.4%। 2.4% হচ্ছে তোমার ইম্পিউরিটিস। অথবা যদি তুমি ডিরেক্ট বের করতে চাও তাও হবে, তুমি হচ্ছে প্রকৃত থেকে এটাকে মাইনাস করবা, বাই প্রকৃত দিবা, দিয়ে 100% গুণ করবা, তাও হবে, ইচ্ছা। ওকে, সো এটাই হচ্ছে তোমার এই পার্সেন্টেজ। ওকে, চলো নিজে করতে বলছে একটা, দেখি কি বলে। 80 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে তাপ দিয়ে 39 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড পাওয়া যায়, উৎপাদের শতকরা পরিমাণ বের করো, ক্যালসিয়ামের পারমাণবিক সংখ্যা, এগুলো সব পারমাণবিক সংখ্যা দেওয়া আছে। ওকে, সো আমরা নিজে একটা কমপ্লিট করব, তারপরে হচ্ছে আমাদের এই লেকচারটা আসলে ডান হয়ে যাবে, শেষ হয়ে যাবে। আচ্ছা, সো আমরা প্রথমে ক্যালসিয়াম কার্বনেট থেকে দেখি যে আসলে কি কি তৈরি হয়। ক্যালসিয়াম কার্বনেট, এটাকে যদি আমরা হিট দেই তাহলে মেইনলি আমাদের ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়। ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়। এবং মজাদার বিষয় হচ্ছে যে এটার আণবিক ভর, গ্রাম আণবিক ভর হচ্ছে 100, এবং এখানে কোনো প্রকার লাগে না, কি বলে, সমতাকরণ লাগে না। এটা হয় হচ্ছে 44, এবং এটা হয় হচ্ছে তোমার আসলে 56, 40 আর 16, 56 গ্রাম। এখন তোমাকে বলছে যে এখানে দেখো 80 গ্রাম থেকে 39 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড পাওয়া গেছে, উৎপাদের শতকরা পরিমাণ, মানে তুমি আসলে বিক্রিয়াগতভাবে 80 গ্রাম থেকে কত পাওয়া উচিত এই ক্যালসিয়াম অক্সাইড সেটাকে তোমাকে বের করতে হবে। আর প্রকৃতভাবে পাইছো হচ্ছে তুমি 39। সো তুমি বিক্রিয়া থেকে যেটা জানো সেটা হচ্ছে 100 গ্রাম থেকে 56 পাওয়া উচিত, তাহলে 80 থেকে কত পাওয়া উচিত সেটা বের করবা। বাট তুমি 80 থেকে পাইছো কিন্তু 39 গ্রাম, এটা কিন্তু ফিক্সড। তাহলে আমরা যদি বের করে ফেলি যে 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে ক্যালসিয়াম অক্সাইড পাওয়া যায় কত বলো, 56 গ্রাম। 1 গ্রাম থেকে কত পাওয়া যাবে, এবং আমাদের বিক্রিয়ায় ব্যবহার হয়েছে হচ্ছে 80 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে পাওয়া যাবে হচ্ছে, তাহলে আমরা বলতে পারি 56 গুণ হচ্ছে ভাইয়া 80 বাই হচ্ছে আমাদের কত 100। এটা কাটে, ঠিক আছে। তাহলে এখানে যদি আমরা কাটি তাহলে এটা থাকে হচ্ছে ভাইয়া ধরো 4, এটা থাকে হচ্ছে 5। হ্যাঁ, তাহলে আরও যদি আমরা কাটি, বা তাহলে আমরা বলতে পারি যে 56, তাহলে আমরা বলবো 56 ভাগ হচ্ছে আমাদের 5 গুণ হচ্ছে আমাদের 4 সমান থাকে 44.8 গ্রাম। তাহলে আমাদের পাওয়া উচিত কত 44.8 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড, বাট আমরা প্রকৃতভাবে পাইছি কত, ওই যে 39 গ্রাম। তাহলে পার্সেন্টেজ অফ ইল্ড বা উৎপাদের যে শতকরা পরিমাণ সেটাকে তুমি বলতে পারবা কত ভাইয়া, এই যে তোমার যেটা পাইছো এক্স্যাক্টলি পাইছো হচ্ছে 39 গ্রাম, 39 বাই হচ্ছে তোমার পাওয়া উচিত কত 44.8 ইন্টু কত হয়ে যাবে 100%। তাহলে এটা যদি কমপ্লিট করো তাহলে এটা হবে হচ্ছে এমন 39 ভাগ হচ্ছে তোমার 39 একবারই করে ফেলি, 3900 ভাগ হচ্ছে তোমার 44.8, তাহলে থাকে হচ্ছে 87.05% অ্যান্সার। এটাই হচ্ছে তোমার উৎপাদের প্রকৃত পরিমাণ, ঠিক আছে, শতকরা পরিমাণ বা পার্সেন্টেজ অফ ইল্ড। ডান। এই তাহলে পারা গেছে, এই পরিমাণে যে পরিমাণ বোর্ড কোশ্চেন পাবা বা আলাদা কিছু পাবা সেগুলো নিজেরা কমপ্লিট করবা। এরপরে আছে এই পরীক্ষণের নীতি, এগুলা কি করতে হবে, কিভাবে স্টেপ বাই স্টেপ, এটা আমি যখন মানে যেটা ফার্স্ট পার্ট
ফার্স্ট পার্টি ছিল মোলারিটির অংশটা, মানে ফার্স্ট পার্টি যেটা পরে রেকর্ড করছিলাম ওই মোলারিটির অংশের ভিতরে ওখানে স্টেপ বাই স্টেপ বলে দিছি কেমনে কেমনে করবা। সো এগুলো তোমাদেরকে বলা আছে যে আমরা প্রথমে হচ্ছে অতটুকুকে মেপে নিব, তারপরে হচ্ছে কতটুকু গ্রাম প্রথমে লাগবে আমার অত মোলার দ্রবণ তৈরি করতে, তারপরে সেটাকে কনিক্যাল ফ্লাস্কে নিব, তারপরে হচ্ছে কিছুটা পানি যোগ করে প্রথমে রিন্স করে নিব, প্রথমে হচ্ছে ঝাঁকে আর দ্রবীভূত করে নিব, তারপরে আবার পানি যোগ করতে করতে আপ টু দ্য মার্ক 250 ml নাকি 500 ml নাকি কত নিব তত পর্যন্ত নিয়ে যাব, তারপরে সলিউশন বানায় ফেলবো। এগুলা ডান, এগুলা নিজেরা মতন করে পড়ে ফেলবা। এখানে পরীক্ষণ এই যে পরীক্ষণগুলো দেওয়া আছে সেগুলো প্রকাশ করলেই হচ্ছে আমাদের ডান হয়ে যাবে। সো আমাদের লেকচার এই পর্যন্তই ছিল। তাহলে আমাদের আসলে মানে যে অবস্থা সেটা হচ্ছে রীতিমতন ডান অ্যান্ড ডাস্টেড। হ্যাঁ, এবং আমরা যে পার্ট পর্যন্ত কমপ্লিট করলাম সেটা হচ্ছে আসলে কি বলতো, আমাদের মোলের ধারণা এবং রাসায়নিক গণনা যে চ্যাপ্টারটা সেটাকে কমপ্লিট করে ফেলছি। সো থ্যাঙ্কস টু ইউ গাইজ, যারা সবাই এই শেষ পর্যন্ত হচ্ছে ক্লাস কমপ্লিট করলা। ঠিক আছে, থ্যাঙ্কস টু ইউ। আবার দেখা যাবে যে পরবর্তীতে প্রত্যেকটা রসায়নের প্রত্যেকটা ক্লাস যদি তুমি এরকমভাবে কমপ্লিট করতে পারো এবং আমি যেরকমভাবে পড়ালাম সেই পড়াটাতে তুমি বেসিক কনসেপ্ট সব পাবা, বেসিক কনসেপ্ট অবভিয়াসলি সব পাবা। এই জিনিসটাকে যেটা কাজ করতে হবে তোমাকে সুন্দর মতো নিজের মতো নোট ডাউন করতে হবে তোমার। ঠিক আছে, এই নোটটাই হবে হচ্ছে তোমার দুর্দিনের সাথী যাকে বলে, অর্থাৎ তুমি খালি এই জিনিসটাকে রিভিশন করবা, নাথিং এলস। আর এখান থেকে আটকানোর জন্য কিচ্ছু নাই। এবং তুমি জাস্ট তোমার প্র্যাকটিসের জন্য যে তুমি যে হচ্ছে যে জিনিসটা পড়লে এটাকে তো অ্যাপ্লাই করতে হবে, প্র্যাকটিসের জন্য তোমাকে কী করতে হবে, গাইড অথবা টেস্ট পেপার বা আমাদের অল ইন ওয়ান মাস্টার বুক যেখান থেকে তুমি ধরো না কেন টেস্ট পেপার, এখান থেকে যত পারবা যেটা তোমার প্রয়োজন মনে করে সিকিউ সলভ করবা, নাথিং এলস, সিকিউ সলভ, তাহলেই ডান হয়ে যাবে। সো সবাই অনেক অনেক ভালো থাকো, আজকে আর কথা আমরা বাড়াবো না, আবার দেখা যাবে অন্য কোনো একটা লেকচারে দেখা হয়ে গেছে। টিল দেন সবাই অনেক সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।